আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং একই সাথে ইতিহাসে এই প্রথমবারের মতো গণভোট অনুষ্ঠিত হচ্ছে। ৫ই আগস্ট ২০২৪ সালে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং জনগণের সর্বস্তরের একটি আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয় এবং ছাত্র জনতা তথা সচেতন মহলে একটি আকাঙ্ক্ষার জন্ম হয় যে এমন একটা ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হোক এদেশে যেন আর কোনো সরকার এরকম স্বৈরশাসক হয়ে উঠতে না পারে। এ কারণে ছাত্র, যুব এবং সচেতন মহলের প্রাণের দাবি মুক্তি সনদ, জুলাই সনদ বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কার কমিশন গঠন করে। এই সংস্কার কমিশন দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে। সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর প্রায় সব রাজনৈতিক দলই কোনো না কোনো প্রস্তাবে নোট অফ ডিসেন্ট বা অসম্মতি জ্ঞাপন করায় জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টা গণভোটের দিকে গড়িয়ে যায়। এখন গণভোটে যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলেই ভবিষ্যতে জুলাই সনদ কার্যকর হবে। তো কি আছে এই জুলাই সনদে? তো সংস্কার কমিশন মোট ৮৪টি প্রস্তাবনা চূড়ান্ত করে। এর মধ্যে ৪৭টি সাংবিধানিক এবং ৩৭টি সাধারণ আইন। তো পরবর্তীতে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পর যে দল সরকার গঠন করবে তারা ২৭০ দিন বা ৯ মাসের মধ্যেই এই জুলাই সনদ কার্যকর করবে। আর যদি তারা করতে ব্যর্থ হয় তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবেই কার্যকর হবে। এখন আমি এই জুলাই সনদের ৮৪টি প্রস্তাবনা তো আর উল্লেখ করা স্বল্প পরিসরে সম্ভব না। আমি কয়েকটি প্রস্তাবনা নিয়ে একটু আলোচনা করছি। আমার কাছে মনে হয়েছে যে এদেশের আ বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে বা অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে এই গণভোট নিয়ে একটু ধোঁয়াশা, তাদের মধ্যে একটু ধোঁয়াশা বা সংশয় কাজ করছে। এজন্য আমি ২-১ টি বিষয়ে একটু শেয়ার করতে চাচ্ছি বা একটু আলোচনা করতে চাচ্ছি। জাতীয় সংসদের আকার বিষয়ে জুলাই সনদে বলা হয়েছে যে এটা হবে দ্বিকক্ষ বিশিষ্ট। এখন যেটা এক কক্ষ বিশিষ্ট। তো পার্লামেন্টের উচ্চকক্ষ বলে একটি নতুন আ আ ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এখানে আসন থাকবে ১০০টি। আ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই ১০০টি প্রতিনিধিদের মধ্যে এই ১০০টি আসন বন্টন করা হবে। এটা নিঃসন্দেহে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্বের আ কারণে পার্লামেন্টের উচ্চকক্ষ আ থাকার কারণে মূলত এটা অবশ্যই একটা নতুন আ সৌন্দর্যমণ্ডিত একটা দিক আমাদের আ সাংবিধানিক ব্যবস্থায়। সংবিধানের মূলনীতি যেটা ৭২ এর সংবিধানকে প্রতিফলিত করে যে মূলনীতিটা এখন কার্যকর আছে তা হচ্ছে আ বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এগুলো প্রতিস্থাপিত হচ্ছে সাম্য, নাগরিক মর্যাদা, সামাজিক আ ন্যায় বিচার, আ ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। এই ৪ টি মূলনীতি দ্বারা যদি জুলাই সনদ কার্যকর হয়, তাহলে আসলে আমি এখানে একটু প্রসঙ্গত আলোচনা করি যে বাঙালি জাতীয়তাবোধ এর পরিবর্তে সাম্য। কারণ এদেশে বাঙালি, অবাঙালি বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বসবাস করে। সে কারণে এই পরিবর্তনটা কাঙ্ক্ষিত। তারপরে গণতন্ত্র। গণতন্ত্র কোনো স্বীকৃত পদ্ধতি নয়। গণতন্ত্র ক্ষমতা পালাবদলের একটা উপায় বা পদ্ধতি। যে কারণে সংবিধানে এর উল্লেখ না থেকে সেখানে যে নাগরিক মর্যাদার কথা উল্লেখ আছে এটা প্রশংসনীয়। সমাজতন্ত্র সমাজতন্ত্র তো আমাদের মূলনীতি হতে পারে না। কারণ আমাদের মূল লক্ষ্য ছিল যে একটি স্বাধীন, সার্বভৌম, শোষণমুক্ত বাংলাদেশ। তো আ
সেটা কোনো সেটা বাংলাদেশের যে নিজস্ব ব্যবস্থাপনা আমরা কৃষি নির্ভর একটি দেশ। তো আমাদের যা আছে সেই সম্পদকে আমরা ডেভেলপ করে একটি সমৃদ্ধ দেশে রাষ্ট্রে পরিণত হব। এক্ষেত্রে সমাজতন্ত্র একটি আমদানি করা তত্ত্ব বলে আমার কাছে মনে হয়, তাই এটা গ্রহণযোগ্য না। আর আরো একটি বিষয় যেমন বলা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। তো সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা নিয়ে একেকজনের একেক রকম দৃষ্টিভঙ্গি রয়েছে। সেক্ষেত্রে ধর্মীয় সম্প্রীতি ও স্বাধীনতা খুব সুন্দর একটা আম প্রস্তাবনা বলে আমি মনে করি। তো সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে বর্তমান যে পদ্ধতিটা আ ২/৩ পার্লামেন্টারিয়ানদের বা এমপির বা সংসদ সদস্যদের সম্মতিতে সংবিধান সংশোধন করা সম্ভব। তো এখন এটা যদি জুলাই সনদ কার্যকর হয়, তাহলে আমরা পার্লামেন্টের উচ্চকক্ষেও এই ব্যবস্থা হতে দেখব। অর্থাৎ পার্লামেন্টের উচ্চকক্ষেও ২/৩ সদস্যের সম্মতি প্রয়োজন হবে। আর পার্লামেন্টের উচ্চকক্ষ যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের আ প্রতিনিধিরা থাকবেন, সুতরাং এখানে উম আ হুটহাট কোনো কায়েমি স্বার্থে সংবিধান সংশোধন হবে বলে আমার মনে হয় না। আম ফলে এখানে সাংবিধানিক সুস্থিতি আরো রক্ষা পেয়েছে। যদি আমরা জুলাই সনদকে কার্যকর করি। অর্থাৎ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিই। আ জরুরি অবস্থা জারির ক্ষেত্রে প্রধানমন্ত্রী একতরফা সিদ্ধান্ত নিতেন। এখন জরুরি অবস্থা জারি করতে হলে বিরোধী দলীয় নেতা উপনেতারও স্বাক্ষর প্রয়োজন হবে। ফলে এখানে একটা অংশীদারি ব্যবস্থা তথা গণতন্ত্রের আরো উৎকৃষ্ট একটি রূপ যা আমরা জুলাই সনদে লক্ষ্য করছি। প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে আমরা একটা হাস্যকর পদ্ধতি দেখেছি যে আ পার্লামেন্টে এমপিরা প্রকাশ্যে আ প্রেসিডেন্ট নির্বাচন করতেন। ফলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে যাওয়ার ক্ষমতা বা সাহস কেউ প্রদর্শন করেননি। ফলে এখানে গণতন্ত্রের কোনো প্র্যাকটিসই হতো না। প্রধানমন্ত্রী যাকে খুশি যাকে মনোনীত করতেন মূলত তিনিই প্রেসিডেন্ট হতেন। তো এখন গোপন ব্যালটের মাধ্যমে এমপিরা প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন। এটা খুব সুন্দর একটা নান্দনিক দিক যা জুলাই সনদে উল্লেখ করা হয়েছে। মূলত রাষ্ট্রপতির ক্ষমতা বর্তমান যদি আমরা শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির ক্ষমতার কথা বলি, তাহলে উনি ক্ষমতাহীন, প্রধানমন্ত্রীর হাতের পুতুল। কারণ উনি স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। প্রধানমন্ত্রীর সাথে প্রত্যেকটা বিষয়ে তার আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। তো বর্তমানে আমরা যদি জুলাই সনদকে কার্যকর করি, তাহলে রাষ্ট্রপতি অনেকগুলো সাংবিধানিক কমিশন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ব্যতিরেকেই নিতে সক্ষম হবেন। এটাও একটি ভালো দিক। কোনো রাষ্ট্রপতির অ্যা একটি আ ক্ষমতা অনুশীলন করতেন, যেটা একেবারেই নিন্দনীয়। সেটা হচ্ছে অনেক দাগী অপরাধীকেও অতীতে আমরা দেখেছি রাষ্ট্রপতি সাধারণ ক্ষমায় নিয়ে এসে ক্ষমা করে দিতেন। ফলে এখানে ন্যায় বিচার আ প্রহসনের বিচারে পরিণত হতো। আ যেটা এখন আর সম্ভব না যদি জুলাই সনদকে আমরা কার্যকর করি। অর্থাৎ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিই। তাহলে কি হবে? যে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারবেন, তবে ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতি সাপেক্ষে স্বেচ্ছা বা বা স্বেচ্ছাচারিতার মাধ্যমে না। তারপরে জুলাই সনদে স্পষ্ট উল্লেখ আছে, কোনো ব্যক্তি ২ এর অধিক মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারবেন না। ফলে দলে যোগ্য নেতৃত্বের অনুশীলন হবে। অর্থাৎ দলের মধ্যে গণতন্ত্রের প্র্যাকটিস হবে এবং যোগ্য ব্যক্তির প্রধানমন্ত্রীর দায়ভার গ্রহণের ব্যবস্থাটা আরো আ সহজ হবে। যেটা আমরা বিগত ৫০ বছরে অর্থাৎ ৫ দশকে আমরা দেখিনি। আমরা ৫ দশকে দেখেছি পরিবারতন্ত্রের আ মূলত গণতন্ত্রের আড়ালে পরিবারতন্ত্রকেই আ আমরা এদেশ শাসন করতে দেখেছি বিগত ৫ দশক ধরে। তার অবসান ঘটবে যদি জুলাই সনদ কার্যকর হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু বর্তমান সংবিধানে উল্লেখ নেই। জুলাই সনদে এর উল্লেখ আছে। জুলাই সনদে বলা হয়েছে যে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা আ সরকারি দল, বিরোধী দল সব একসাথে সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে আম ঠিক করবেন। ফলে এটা নিঃসন্দেহে একটি সুন্দর গণতান্ত্রিক অনুশীলন বা গণতন্ত্রের চর্চা, যা জুলাই সনদে উল্লেখ আছে। আরেকটি অত্যন্ত নান্দনিক দিক জুলাই সনদের তা হচ্ছে যৌথ ব্যবস্থাপনায় সরকার পরিচালনা। যেমন ধরেন উম বর্তমান ব্যবস্থায় কোনো দল সরকার গঠন করলে
সমস্ত গুরুত্বপূর্ণ পদগুলি সেই সরকারি দলের হাতে থাকে। আর জুলাই সনদ যদি কার্যকর হয় তাহলে স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার হবে প্রধান বিরোধী দল থেকে। এটা আম অংশীদারি আ গণতন্ত্রের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা দিক। অর্থাৎ পার্লামেন্টে আ বিরোধী দলের আ অংশীদারিত্বটা মোটামুটি এই অংশীদারিত্ব নিশ্চিত হবে। ফলে একটা অংশীদারিত্ব ভিত্তিক পার্লামেন্ট ব্যবস্থা চালু হবে বলে আমি বিশ্বাস করি। বিদেশের সাথে গুরুত্বপূর্ণ চুক্তি, সার্বভৌমত্ব রিলেটেড গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কারো আ অনুমতি বা মা প্রধানমন্ত্রীর কারো মুখাপেক্ষী ছিলেন না। কিন্তু এখন আ এ ধরনের চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে আ প্রধানমন্ত্রীকে আ অবশ্যই পার্লামেন্টের সম্মতি নিতে হবে। অর্থাৎ এখানে এমপিরা বা সংসদ সদস্যরা সংসদ সদস্যগণ এখানে আ তাদের সম্মতি দিতে পারবেন এবং তাদের ভোটের মাধ্যমেই এই গুরুত্বপূর্ণ চুক্তিগুলো আ সম্পাদন সম্ভব হবে। আ প্রধানমন্ত্রীর একছত্র ক্ষমতা এখানে রহিত হয়েছে। এটা একটা সুন্দর দিক। নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সার্চ কমিটি গঠিত হয়, এখন হয়। সেটা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ারে থাকে। তো আ জুলাই সনদ যদি কার্যকর হয় তাহলে এই এখতিয়ার হবে স্পিকার, ডেপুটি স্পিকার, আ প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে বিচারকগণ রয়েছেন তাদের সম্মতির ভিত্তিতে সার্চ কমিটি গঠিত হবে। এবং সেই সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠন করবেন। ফলে এক্ষেত্রে অনেকটা স্বচ্ছতা নিশ্চিত হবে। এছাড়া প্রধান বিচারপতি এবং হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে আ এখন যে পদ্ধতিটা কার্যকর আছে তার চেয়ে অনেক সুন্দর পদ্ধতি জুলাই সনদে উল্লেখ করা হয়েছে। যে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি ১০ বছরের আ আ মোটামুটি অভিজ্ঞতা সম্পন্ন যেকোনো আইনি পেশায় ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন যেকোনো ব্যক্তিকে নিয়োগ করতে পারতেন। ফলে এখানে অযোগ্য ব্যক্তি প্রধান বিচারপতি হওয়ার সম্ভাবনা আ আছে বা ছিল। কিন্তু জুলাই সনদ বাস্তবায়িত হলে রাষ্ট্রপতিই প্রধান বিচারপতি নিয়োগ করবেন। তবে আ তিনি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। আর প্রধানমন্ত্রী হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে হস্তক্ষেপ করতেন সেটা আর থাকবে না। প্রধান বিচারপতি হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করবেন। এছাড়া ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে আ আ সুস্পষ্টভাবে জুলাই সনদে উল্লেখ করা হয়েছে যে আ প্রধানমন্ত্রী ১ম ও ২য় বৃহত্তম বিরোধী দলের নেতা, আ তারপরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আ যে বিচারকগণ রয়েছেন তাদের মধ্য থেকে আ ৭ সদস্যের একটি কমিটি গঠিত হবে। প্রধানমন্ত্রী এই কমিটিটা এভাবে গঠন করবেন। তো এই কমিটি আ ন্যায়পাল নিয়োগ দিবে। এছাড়াও আ আমরা একটি স্বাধীন আ সার্বভৌম একটা বিচার বিভাগ আ প্রতিষ্ঠার ক্ষেত্রে জুলাই সনদে আরো গুরুত্বপূর্ণ আ যে প্রস্তাবনাগুলো দেখেছি তা প্রশংসার দাবি রাখে। তাই আমি আরো অনেক ভালো, ভালো প্রস্তাবনা আছে। স্বল্প পরিসরে তা আর উল্লেখ করা সম্ভব হলো না। তো প্রিয় শ্রোতাবৃন্দ যারা আমার কথাগুলো ধৈর্য ধরে শুনছেন, তাদেরকে আমি শুধু একটি অনুরোধ করি যে আমাদের হাতে একটি সুযোগ এসেছে। যে আমরা একটি যোগ্য শাসক দ্বারা শাসিত হব এবং একটি সুন্দর ব্যবস্থাপনার মধ্যে। তাহলে আমাদের যে মুক্তি সনদ, জুলাই সনদ এটা কার্যকর করতে হলে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে। তাই আসুন আর এই বিষয়টা নিয়ে আমরা দ্বিধান্বিত না হই। আমরা যারা গণভোটের বিষয়টা উপলব্ধি করেছি তারা অন্যদেরকে বোঝানোর চেষ্টা করি যে কেন আমরা হ্যাঁ ভোটের পক্ষে রায় দেব। তো সবাইকে আমার আ অন্তরের অন্তঃস্থল থেকে আ মোবারকবাদ ও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।